সন্ত্রাসী রাজত্ব গড়ে তুলতে শ্রীলঙ্কা থেকে 4 জন সন্ত্রাসী ভারতের অন্ধ্রপ্রদেশে আসে। 15 বছর ধ্বংসযজ্ঞ চালিয়ে তারা সেখানকার 40টি গ্রামে কায়েম করে ত্রাসের রাজত্ব। শত শত মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়। শেষ পর্যন্ত একজন জাট এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ভিউয়ার্স, এসটিএম বক্স অফিসে আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি 2025 সালে মুক্তি পাওয়া সানি দেওল ও রণদীপ হুদা অভিনীত জাট সিনেমার গল্প। চলুন আর দেরি না করে গল্পে প্রবেশ করি। কাহিনী শুরু হয় শ্রীলঙ্কার জাফনায়। 26 বছরের গৃহযুদ্ধ শেষে জাফনা টাইগারদের অধিকৃত অঞ্চলে প্রবেশ করে শ্রীলঙ্কান আর্মি। জঙ্গলে পুঁতে রাখা মাইন আর গুপ্তধনের খোঁজে তারা স্থানীয় অধিবাসীদের নিয়ে তল্লাশি চালাচ্ছে। মাটি খুঁড়ে একদল মজদুর হঠাৎ একটি সোনার বারে ভরা বাক্স খুঁজে পায়। তারা সেই ধন আর্মির হাতে তুলে দিতে নারাজ। শুরু হয় সংঘর্ষ। শেষ পর্যন্ত 4 জন সোনাগুলো নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। একটি ট্রলারে চেপে বঙ্গোপসাগর পেরিয়ে তারা ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে এসে উপস্থিত হয়। সৈকতে সোনাগুলো পুঁতে রেখে যখন তারা আশ্রয়ের খোঁজে যাবে, ঠিক তখন সেখানে পুলিশ উপস্থিত হয়। তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। থানার ওসিকে তারা 4 জন 4টি সোনার বার ঘুষ দিয়ে নিজেদের ভারতীয় কাগজপত্র বানিয়ে নেয়। এখানে আমরা জানতে পারি সন্ত্রাসীদের এই দলের নেতার নাম রানাতুঙ্গা। 15 বছর পর ভারতীয় প্রেসিডেন্টের কাছে একটি পার্সেল এসেছে। সেখানে অনেকগুলো মানুষের কাটা বৃদ্ধাঙ্গুলির সাথে একটা ছোট বাচ্চার লেখা চিঠি আছে। চিঠিতে লেখা, আমি অন্ধ্রপ্রদেশের মুটপল্লী গ্রাম থেকে লিখছি। আমার ভাইয়েরা নিজেদের হাতের আঙ্গুলি কেটে আপনাকে পাঠিয়েছে। 24 ঘন্টার মধ্যে যদি আপনি আমাদের সাহায্য না পাঠান, তাহলে কাটা আঙ্গুলের পরিবর্তে এরপর আমাদের কাটা মাথা আসবে। প্রেসিডেন্ট সাথে সাথে সিবিআই অফিসার সত্যমূর্তিকে মুটপল্লী গিয়ে ইনভেস্টিগেশন করতে নির্দেশ দেন। সত্যমূর্তি মুটপল্লীর দিকে রওনা হয়। এদিকে মুটপল্লী গ্রামে এক কৃষক হাল চাষ করার সময় খেতে পুঁতে রাখা একটি লাশ আবিষ্কার করে। একে একে 10টি লাশ পাওয়া যায়। কিন্তু গ্রামে পুলিশ এসে যখন জিজ্ঞাসাবাদ করে, তখন কেউ কোনো শব্দ করে না। সবাই চুপ করে থাকে। এক মাতাল তখন তাদের বলে, যারা দাঁড়িয়ে আছে তারাও আসলে লাশ, শুধু তাদের নিঃশ্বাস এখনো বন্ধ হয়নি। পুলিশ যখন আবারও জিজ্ঞেস করে সবকিছুর জন্য কে দায়ী, তখন একটি ছোট ছেলে বলে ওঠে, রানাতুঙ্গা। পুলিশ অফিসার বিজয়লক্ষ্মী তখন রানাতুঙ্গাকে গ্রেপ্তার করতে রওনা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ফোন করে অ্যারেস্ট ওয়ারেন্ট চাইলে তাকে অ্যারেস্ট ওয়ারেন্ট দিতে অস্বীকৃতি জানানো হয়, আর তাকে কোনো পদক্ষেপ নিতে নিষেধ করা হয়। কিন্তু বিজয়লক্ষ্মী তার সিদ্ধান্তে অটল। সে তার দল নিয়ে রানাতুঙ্গার বাড়ির দিকে রওনা হয়। কিছু দূর গিয়ে গাড়ি থেমে যায়। দলের সকল পুরুষ অফিসার রানাতুঙ্গার ভয়ে তাকে গ্রেপ্তারের অভিযানে যেতে অস্বীকৃতি জানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অপরদিকে দলের সব মহিলা কনস্টেবল বিজয়লক্ষ্মীর সাথে থাকার সিদ্ধান্ত নেয়। তারা রানাতুঙ্গার বাসায় প্রবেশ করে সন্ত্রাসীদের লাঠিচার্জ শুরু করে। বিজয়লক্ষ্মী বারান্দায় বসে থাকা রানাতুঙ্গার মাকে গিয়ে বলে, তুমি বুড়ির জন্য তোমাকে ছেড়ে দিচ্ছি। ঠিক সেই সময় অন্দরমহলের দরজা খুলে রানাতুঙ্গার স্ত্রী ভারতী বেরিয়ে আসে। সে সকল পুলিশকে ভেতরে ডেকে নিয়ে যায়। বিজয়লক্ষ্মী যখন তার রিভলভার বের করে রানাতুঙ্গাকে ডাকার নির্দেশ দেয়, ঠিক তখন ভারতী আর তাদের সন্ত্রাসীরা দরজা বন্ধ করে সকল পুলিশের ইউনিফর্ম ছিঁড়ে খুলে নিয়ে তাদের একটি স্টোর রুমে বন্দি করে রাখে। সেখানে ভারতী তাদের বলে, সেই যুগে রাবণকে মারার জন্য রাম লঙ্কায় গিয়েছিল, কিন্তু রানাতুঙ্গাকে মারার মতো রাম এখনো জন্ম নেয়নি। ভিউয়ার্স, নিশ্চয়ই বুঝে গেছেন আমাদের আজকের গল্পের হিরোর এন্ট্রি হতে চলেছে। আর হিন্দি মুভিতে হিরোর এন্ট্রি মানেই নাচ গান। পর্দায় আসে আজকের হিরো বলদেব প্রতাপ সিং। প্রতাপ ট্রেকিংয়ে যাওয়ার জন্য রওনা হয়েছে। হঠাৎ এক বিরান অঞ্চলে ট্রেন দাঁড়িয়ে যায়। সামনে রেল লাইনের কাজ চলছে। যাত্রা শুরু করতে 4-5 ঘন্টা সময় লাগবে। সে নাস্তা করার উদ্দেশ্যে একটি খাবারের দোকানে যায়। সেখানে এক বয়স্ক মহিলা দোকানি তাকে ইডলি খেতে দেয়। সেই সময়ে 3টি জিপে কিছু সন্ত্রাসী সেখানে উপস্থিত হয়। তাদের মধ্যে একজনের ধাক্কায় প্রতাপের ইডলি মাটিতে পড়ে যায়। সে সেই সন্ত্রাসীকে ডেকে বলে, তোমার ধাক্কায় আমার ইডলি পড়ে গেছে, তোমার সরি বলা উচিত। সে হাসতে হাসতে বলে, এই এলাকায় কেউ কাউকে সরি বলে না। সে আবার তাদের অনুরোধ করলে একজন সন্ত্রাসী প্রতাপকে তাচ্ছিল্য করে বলে, সরি বলবে আমার জুতো। আর তখন ওই প্রতাপের তাণ্ডব শুরু হয়ে যায়। সবগুলো সন্ত্রাসীকে বেধড়ক ধোলাই দেয় প্রতাপ। যে সন্ত্রাসীটি প্রতাপকে ধাক্কা দিয়েছিল সে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে প্রতাপ এক হাতে গাড়ি থামিয়ে তাকে আবার সরি বলতে বলে। তখন সে বলে, তুমি জানো না আমাদের বসকে? প্রতাপ জানতে চাইলে সে উত্তরে বলে, রাম সুব্বা রেড্ডি। অতঃপর প্রতাপ তার গাড়িতে বসে রাম সুব্বা রেড্ডির খোঁজে বের হয়। রাম সুব্বা রেড্ডি সেই এলাকার নেতা। তার বাসায় তার মেয়েকে দেখতে বরপক্ষ এসেছে।
সেখানে রেড্ডি তাদের বলছে সে কতটা পাওয়ারফুল, এই এলাকায় তার উপর কথা বলবে এমন কেউ নেই। ঠিক সেই সময় প্রতাপ সেখানে এসে এক চরে তাকে মাটিতে ফেলে দিয়ে তাকে বলে, সরি বল। রেড্ডি জানতে চায় চর তাকে মারা হয়েছে আর সরিও তাকে বলতে হবে কেন। তখন প্রতাপ বলে, আমি ইডলি খাচ্ছিলাম, এই বেটা ধাক্কা দিয়ে আমার ইডলি ফেলে দিয়েছে, আমি তাকে সরি বলতে বললাম, সে তোমার নাম নিল, এখন তুমি সরি বলো। তারপর সে আরও কয়েকটা চর বসায়। রেড্ডি তার লোকদের বলে, এ আমারে মারছে আর তোরা গরুর মতো খাচ্ছিস, মার একে। অতপর সবাই প্রতাপের হাতে আবার বেধড়ক পিটুনি খায়। শেষে রেড্ডি প্রতাপকে বলে, আমার এলাকায় এসে আমাকেই কুকুরের মতো মারলি, আমার ভাই জানতে পারলে তোকে রাস্তায় ফেলে পিটাবে। তখন প্রতাপ জানতে চায় সে কে। রেড্ডি বলে, সোমলু। প্রতাপ বলে, তাহলে সে সরি বলবে? এদিকে সিবিআই অফিসার সত্যমূর্তি হায়দ্রাবাদ এয়ারপোর্টে প্লেন থেকে নেমে স্থানীয় পুলিশ সুপারকে সাথে নিয়ে মুটপল্লির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু এই খবর স্থানীয় মন্ত্রীর কাছে পৌঁছে যায়। মন্ত্রী রানাতুঙ্গার বাসায় ফোন করে ভারতীকে বলে, যে কাজ চুপচাপ করার কথা ছিল তার খবর দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে। সিবিআই অফিসার মুটপল্লির দিকে যাচ্ছে, তার পৌঁছানোর আগেই যেন সব প্রমাণ গায়েব হয়ে যায়। ভারতী বলে, কাজ হয়ে যাবে। এবার চলুন রানাতুঙ্গার ভাই সোমলুর সাথে পরিচয় হওয়া যাক। সোমলু স্থানীয় ল্যান্ড রেজিস্ট্রি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীদের জিম্মি করে রেখে এলাকার সকল মানুষের জমির দলিলে সই স্বাক্ষর করাচ্ছে। অফিসের বাইরে তালা ঝুলিয়ে ভেতরে বসে সে এই অপকর্ম চালাচ্ছে। আর এদিকে প্রতাপ রেড্ডিদের নিয়ে সেখানে যাওয়ার জন্য রওনা হয়েছে। অফিসে গিয়ে দেখে অফিসে তালা, তাই সে রেড্ডিকে নিয়ে সোমলুর আড্ডায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক সেই সময় ভেতর থেকে সোমলু কোকিলের মতো ডেকে ওঠে। প্রতাপ দরজায় ধাক্কা দেওয়া শুরু করলে সোমলু দুজনকে দেখার জন্য পাঠায়। আর তখনই দরজা ভেঙে উপস্থিত হয় প্রতাপ। একজন ছুটে মারতে গেলে প্রতাপ তাকে ধরাশায়ী করে জিজ্ঞেস করে, সোমলুকে? তখন সোমলু বলে, আমি সোমলু, তোর কি চাই? প্রতাপ বলে, সরি বল। তারা এটা হাসাহাসি শুরু করলে প্রতাপ আবার তাকে সরি বলতে বলে। সোমলু জানতে চায় কেন সরি বলবে। প্রতাপ বলে, আমি ইডলি খাচ্ছিলাম, সে ধাক্কা দিল, ইডলি পড়ে গেল, আমি তাকে সরি বলতে বললাম, সে রামসুব্বা রেড্ডির নাম বলল আর রেড্ডি তোর নাম বলল, এখন সরি বল। ঠিক তখন পেছন থেকে একজন প্রতাপের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। অতঃপর প্রতাপের তাণ্ডব শুরু হয়ে যায়। একে একে প্রত্যেক সন্ত্রাসীকে পিটিয়ে শেষ পর্যন্ত সে সোমলুকেও ধরাশায়ী করে বলে, সরি বল। তখন সোমলু বলে, আমার ভাই জানতে পারলে তোকে মেরে তোর রক্ত খাবে। প্রতাপ জানতে চায় সে কে। সোমলু বলে, রানাতুঙ্গা। ভিউয়ার্স, নিশ্চয়ই বুঝতে পেরেছেন, পরবর্তী স্টেশন রানাতুঙ্গা। তবে সেখানে যাওয়ার আগে চলুন আমাদের সিবিআই অফিসারের কাছে যাই। সত্যমূর্তি এসপির কাছে জানতে চায় রানাতুঙ্গাকে। এসপি তাকে রানাতুঙ্গার অতীত সম্পর্কে জানায়। 15 বছর আগে প্রথম যখন রানাতুঙ্গার দল সমুদ্রে মাছ ধরতে যাবে, তখন সুব্বা রেড্ডি সহ এলাকার এক সন্ত্রাসী তাদের কাছে চাঁদাবাজি করতে আসে। সোমলু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এলাকার নেতা ও শুয়োর ব্যবসায়ী নারায়ণ সোমলুকে চর মেরে বলে, এখানে থাকতে হলে আমার পায়ের নিচে থাকতে হবে, সবকিছুর জন্য চাঁদা দিতে হবে। অতঃপর সে রাতে রানাতুঙ্গা নারায়ণকে তার বাসায় গিয়ে হত্যা করে। সকালে সেই থানার ওসি যে তাকে তার কাগজপত্র করে দিয়েছিল সেখানে তদন্ত করতে এলে রানাতুঙ্গা এক চোটে ওসির গলা কেটে ফেলে। আর পুরো এলাকায় রানাতুঙ্গার আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখান থেকে শুরু হয় তার সাম্রাজ্য। এলাকার 16 থেকে 18 বছর বয়সী কিশোরদের টাকা পয়সা দিয়ে মদ গাঁজা খাইয়ে সন্ত্রাসী গ্যাং তৈরি করে তার রাজত্ব চালিয়ে যায়। পরবর্তী 15 বছরে রানাতুঙ্গা একে একে 40টি গ্রাম তার কবজায় নিয়ে নেয়। বন্ধুরা, চলুন রানাতুঙ্গার দুর্গে যাওয়া যাক। প্রতাপ সিং একটি ট্রাক নিয়ে রানাতুঙ্গার বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। বাইরে থাকা সন্ত্রাসীদের পিটিয়ে প্রতাপ সোমলু সহ অন্যান্যদের নিয়ে রাবণের লঙ্কায় ঢুকে যায়। সোমলু তার ভাইকে ডাকলে রানাতুঙ্গা বের হয়ে আসে। প্রতাপ তাকে সরি বলতে বলে। রানাতুঙ্গা জানতে চাই কেন। প্রতাপ আবারও তার গল্প শুরু করে, আমি ইডলি খাচ্ছিলাম, এই বেটা ধাক্কা দিল, ইডলি পড়ে গেল, আমি তাকে সরি বলতে বললাম, সে সরি না বলে রামসুব্বা রেড্ডির নাম নিল, সেও সরি না বলে সুমুলুর নাম নিল, আর সুমুলু তোর নাম নিল। এখন তুই সরি বলবি নাকি অন্য কারো নাম বলবি? রানাতুঙ্গা রেগে সামনে এগিয়ে আসে। সোমলুকে সাপটে একটি চর বসিয়ে দিয়ে বলে, এত ছোট একটি বিষয় তুই এত দূর নিয়ে এসেছিস। তারপর রানাতুঙ্গা প্রতাপকে সরি বলে। প্রতাপ খুশি হয়ে রানাতুঙ্গার কাছ থেকে বিদায় নিলে সেখান থেকে চলে যেতে উদ্যত হয়। কিন্তু হঠাৎ তার মনে ঘটনাগুলো অন্যভাবে ধরা দেয়। সে ফিরে আসে।
মনে মনে হিসাব করে সে বলে, আমি সকাল থেকে দেখছি তোমার লোকদের কাছে অস্ত্র ছিল। রামসুব্বা রেড্ডির বাসায় নোটের বস্তা ছিল, রেজিস্ট্রেশন অফিসে সাদা কাগজে সিল দেওয়া হচ্ছিল, আর এখানে পুলিশের গাড়ি তারপুলিন দিয়ে ঢাকা আছে। আর ভেতরে বলে সে মেঝেতে পড়ে থাকা পুলিশের ইউনিফর্ম তুলে নেয়। রক্তের দাগ অনুসরণ করে সেই স্টোর রুমের দরজার কাছে পৌঁছে যায়। দরজায় থাকা লোহার বার এক ঝটকায় উপড়ে ফেলে। দরজা খুলে ইউনিফর্মগুলো সে বন্দি মহিলা পুলিশদের দেয়। ঠিক সেই সময় রানাতুঙ্গার গুন্ডা বাহিনী তার উপর হামলা করে। প্রতাপের তাণ্ডব আবার শুরু হয়ে যায়। রানাতুঙ্গার মা দরজা বন্ধ করে বাকি সব গুন্ডাদের প্রতাপের দিকে পাঠিয়ে দেয়, আর প্রতাপ সিং একে একে সবাইকে ধোলাই দিতে থাকে। এই সময় বন্দি সেই পুলিশরা বের হয়ে আসে। তাদের বিভৎস অবস্থা দেখে প্রতাপ রেগে একদম আগুন শুরু করে তার ওভার দ্য টপ অ্যাকশন। প্রতিটি সন্ত্রাসীকে মারতে মারতে তাদের বাপের নাম ভুলিয়ে ছাড়ে। মারামারির এক পর্যায়ে রানাতুঙ্গা ভেতরে প্রবেশ করে শটগান হাতে বেরিয়ে আসে, গুলি করতে শুরু করে। আর প্রতাপ ভারী একটি কাঠের দরজা দিয়ে তার সামনে ঢাল তৈরি করে। রানাতুঙ্গা তার সামনে এগিয়ে তার দিকে অস্ত্র তাক করলে প্রতাপ তার পিস্তল বের করে রানাতুঙ্গার দিকে তাক করে রাখে। দুজনে একে অপরকে নিজেদের শক্তির গল্প বলতে থাকে। প্রতাপ বলে, আমি জাট, মাথা কেটে নিলেও জাটের হাতের অস্ত্র মাটিতে পড়ে না। রানাতুঙ্গা বলে, তুই জাট তো আমি রানাতুঙ্গা, তোর চেয়েও বড় পাগল। এটা আমার লঙ্কা, এখানে দূরত্ব কিলোমিটার নয়, বরং কয়টা লাশ পড়েছে তার উপর ভিত্তিতে ঠিক হয়। দেখে মনে হচ্ছে তারা হয়তো একে অপরকে গুলি করে বসবে। ঠিক এই সময়ে ভারতী এসে রানাতুঙ্গাকে বলে, রাগের মাথায় ভুল করে বসো না, আমাদের যা কাজ তা ঠিকভাবে করতে হবে। রানাতুঙ্গা তার অস্ত্র নামিয়ে নিয়ে প্রতাপকে বলে, এদেরকে নিয়ে চলে যাও, কিন্তু যাওয়ার আগে শুনে যাও, এই এলাকায় প্রতিটি পদক্ষেপে রানাতুঙ্গার দেখা মিলবে। সূর্য ডোবার আগে তুই আমার কাছে নিজের মৃত্যু ভিক্ষা চাইবি। প্রতাপ বলে, দেখা যাবে। ইন্টারমিশনের পর দেখা যায় এলাকার সেন্ট্রাল মিনিস্টার সিবিআই অফিসার সত্যমূর্তির সাথে দেখা করতে এসেছে। সে সত্যমূর্তিকে বলে, মুটপল্লী গিয়ে কি করবেন? আমি আপনার জন্য গেস্ট হাউস বুক করে দিচ্ছি, টাকা পয়সা যা লাগে আমি দিচ্ছি, আপনি রিপোর্ট পাঠান যে সবকিছু ঠিক আছে। স্বভাবতই সত্যমূর্তি রাজি হয় না, বরং মিনিস্টারকে হুমকি দেয় যে তদন্তে যদি তার নাম পাওয়া যায় তাহলে তাকেও জবাবদিহি করতে হবে। মিনিস্টার ফোন করে রানাতুঙ্গাকে খবরটি জানিয়ে দেয়, আর সত্যমূর্তি রানাতুঙ্গা সম্পর্কে খবর বের করার কাজ শুরু করে। আর ঠিক তখন একটি ট্রাক এসে তাদের গাড়িবহরে হামলা করে মাঝের গাড়িটি উড়িয়ে দেয়। অপরদিকে প্রতাপ মহিলা পুলিশদের নিয়ে তাদের স্টেশনের দিকে যাচ্ছে। ঠিক সেই সময় তাদের উপর হামলা হয়। রানাতুঙ্গার গ্যাং গাড়ি ও মোটরসাইকেল নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এখানে সেখানে বোমা বিস্ফোরণ হতে থাকে। মারামারির এক পর্যায়ে এক মহিলা পুলিশ গাড়ি থেকে নিচে পড়ে যায়। সে পালিয়ে গাড়িতে উঠতে গেলে পেছন থেকে এক সন্ত্রাসী তার পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। আহত অবস্থায় অন্যান্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে। প্রতাপের সহায়তায় কোনো রকমে তারা সেখান থেকে পালাতে সক্ষম হয়। আর এদিকে দেখা যায় সত্যমূর্তি মিনিস্টারের কথায় হামলার আশঙ্কা করে আগেই তার গাড়িবহর বদলে নিয়েছিল, তাই ট্রাকটি ভুল গাড়িবহরে হামলা করে। অপরদিকে আহত সেই মহিলা পুলিশ মারা যায়। আর রানাতুঙ্গা ফোন করে প্রতাপকে বলে, আমি বলেছিলাম প্রতিটি পদক্ষেপে রানাতুঙ্গার দেখা মিলবে, একে একে সবাইকে মারব আমি, আর তোকে মারার আগে তোর অহংকার ভেঙে চূর্ণ করব। তখন প্রতাপ বিজয়লক্ষ্মীর কাছে রানাতুঙ্গা সম্পর্কে জানতে চায়। বিজয়লক্ষ্মী তাকে সব বলে। যখন তাদের বন্দী করে রাখা হয়েছিল ভারতী সেখানে অহংকার করে তাদের সব জানিয়েছিল। এই ভয়ঙ্কর অধ্যায় শুরু হয় সুইজারল্যান্ডের ডাভোসে। সেখানে সেই সেন্ট্রাল মিনিস্টার এক বিদেশি স্মাগলারের সাথে মিটিং করে। সেই স্মাগলার তাকে জানায় যে বিজ্ঞানীরা পারমাণবিক বোমায় ব্যবহৃত ইউরেনিয়ামের একটা অল্টারনেটিভ খুঁজে বের করেছে। ভীষণ দুর্মূল্য এই পদার্থের নাম থোরিয়াম, যা পৃথিবীতে খুবই সামান্য পরিমাণে রয়েছে। জিওথার্মাল ইমেজিংয়ের মাধ্যমে তারা দুটি জায়গায় এর অস্তিত্ব খুঁজে পায়, অস্ট্রেলিয়া ও বঙ্গোপসাগরের কাছে অবস্থিত ভারতের অন্ধ্রপ্রদেশ। তাই তারা সেই এলাকা জনমানবহীন করে সমস্ত থোরিয়াম বিদেশে পাচার করতে পারে। মিনিস্টারের কথায় তখন তারা এলাকা খালি করার কাজ রানাতুঙ্গাকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা রানাতুঙ্গার সাথে মিটিং করে বিস্তারিত জানায়, আর রানাতুঙ্গাকে 30 গ্রামের জমির দলিলের বিনিময়ে 25,000 কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেয়। রানাতুঙ্গা প্রস্তাবে রাজি হয়। আর এরপর থেকে শুরু হয় গ্রামবাসীর উপর রানাতুঙ্গার অত্যাচার, জোর করে কাগজে স্বাক্ষর নেয়া। এর বিরোধিতা করলে সবার সামনে মেরে ফেলা সহ হেন কাজ নেই যা রানাতুঙ্গা করেনি। পাশের গ্রামের এক মেয়ে তার অত্যাচারের ভিডিও করে সরকারের সাহায্য চেয়ে অনলাইনে প্রকাশ করলে রানাতুঙ্গা এলাকার পুলিশ অফিসারকে পাঠিয়ে মেয়েটিকে গ্রামের চৌরাস্তায় সবার সামনে লাঞ্ছিত করে। আর এই অত্যাচার ও অপমানে মেয়েটি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ে।
প্রতাপ জানতে চায় এখানে এত অত্যাচার হওয়ার পরেও কেউ প্রতিবাদ করেনি। তখন সেই পাগলি মেয়েটির মা বলে, একটা গ্রাম প্রতিবাদ করেছিল। কিছু গ্রামবাসী রেজিস্ট্রি অফিসে গিয়ে প্রতিবাদ জানালে রেজিস্ট্রি অফিসার ভুয়া দলিল বের করে দেখায়, আর স্থানীয় পুলিশ তাদের মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়ে বেধড়ক লাঠিপেটা করে। ছেলেগুলো সেদিন রাতে খালি হাতে আহত অবস্থায় থানা থেকে ফেরার পর গ্রামবাসীরা বুঝতে পারে তাদের আর কোনো আশা নেই। তখন সেই গ্রামের ছোট্ট একটি মেয়ে তাদের বলে, প্রেসিডেন্টকে যদি আমরা সবকিছু খুলে বলি তিনি আমাদের রক্ষা করবেন। অতঃপর ছেলেগুলো নিজেদের হাতের আঙ্গুল কেটে সেই মেয়েটির মাধ্যমে চিঠি লিখিয়ে তা প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দেয়। তবে চিঠি কুরিয়ার করে ফেরার পথে তাদের উপর হামলা হয়। রানাতুঙ্গার দল একে একে সবাইকে মেরে ফেলে। এই সেই 10টি লাশ যা পরদিন সকালে গ্রামের ক্ষেত থেকে উদ্ধার হয়। সবকিছু শোনার পর প্রতাপ মেয়ে পুলিশদের নিয়ে সেই থানায় প্রবেশ করে। মেয়েদের অবস্থা দেখে ওসি সহ সকল পুলিশ হাসাহাসি শুরু করে আর তাদের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে থাকে। প্রতাপ এসব সহ্য করতে না পেরে রুখে দাঁড়ায় আর ওসির ইউনিফর্ম এক টানে ছিঁড়ে ফেলে। এই সেই ওসি যে গ্রামের সেই মেয়েটিকে লাঞ্ছিত করেছিল। প্রতাপ তাদের বলে, তোমরা এই ইউনিফর্মের যোগ্য নও, খুলে ফেলো এই ইউনিফর্ম। ঠিক তখন পেছন থেকে একজন রাইফেল দিয়ে তার কাঁধে আঘাত করে। অতঃপর আঘাতের পর আঘাত আসতে থাকে আর শেষ পর্যন্ত তারা প্রতাপকে একটি চেয়ারে বসিয়ে লোহার চেন দিয়ে বেঁধে মারতে থাকে। মেয়েরা তাকে বাঁচাতে গেলে তাদের উপরও আক্রমণ হয়। এটা দেখে প্রতাপ আত্মসমর্পণ করে। অতঃপর ওসি রানাতুঙ্গার বাসায় ফোন করলে সোমুলু ফোন রিসিভ করে। ওসি তাকে বিস্তারিত জানালে সোমুলু তার অসমাপ্ত কাজ শেষ করতে দলবল সহ থানায় প্রবেশ করে। সে প্রতাপের মুখমণ্ডলে রাইফেল দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায়ে প্রতাপ অজ্ঞান হয়ে পড়ে। আর তখন যখন সোমুলু বলে যে এর জ্ঞান ফিরিয়ে আনো, ঠিক তখন থানার লকআপ থেকে এক স্মাগলার বলে ওঠে, একে জাগাবেন না স্যার, ও যদি জেগে ওঠে তাহলে তোমরা সবাই শেষ। অতঃপর সেই স্মাগলার তার গল্প শুরু করে। ঢাকা সেন্ট্রাল জেল। ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত এই জেলে এক ভয়ঙ্কর গ্যাং ছিল। গ্যাংয়ের প্রত্যেকে এক একজন কুখ্যাত খুনি। জেলের বাকি সব কয়েদি তাদের ভয়ে কাঁপত। এমনই একদিন প্রতাপকে সেই জেলে বন্দী হিসেবে নিয়ে যাওয়া হয়। সেই গ্যাং লিডার তাকে সাধারণ একজন বন্দী ভেবে ভয় দেখাতে যায়। আর তখনই শুরু হয় প্রতাপের তাণ্ডব লীলা। একে একে সব গ্যাং মেম্বারদের পিটিয়ে তাদের বাপের নাম ভুলিয়ে দেয় প্রতাপ। আর এ যদি জেগে ওঠে তাহলে সেই ঘটনার রিপিট টেলিকাস্ট এখানে হবে। সম্পূর্ণ জেল তাকে বুলডুজার বলে ডাকত। সোমুলু তার দলের এক সন্ত্রাসীকে পাঠায় চেক করতে। ঠিক তখনই প্রতাপ জেগে ওঠে আর সেই স্মাগলারের সিটির মাধ্যমে শুরু হয় ঢাকা সেন্ট্রাল জেল কাণ্ডের রিপিট টেলিকাস্ট। প্রতাপের ধোলাই থেকে আর কেউ বাদ যায় না। পুলিশ সন্ত্রাসী সব এক কাতারে, আর প্রতাপ এক কাতারেই তাদের খাতির করে, মানে মেরে ভূত ছাড়া করে। সেই ধবল ধোলাইয়ের মাঝে প্রতাপ থানার ওসির গলায় চেন পরিয়ে সেই মহিলা পুলিশদের কাছে পাঠিয়ে দেয়। তারাও তাদের অপমানের শোধ নিতে শুরু করে। পুলিশ এবং সন্ত্রাসীরা মহিলা পুলিশদের হাতেও বেধড়ক পিটুনি খায়। আর শেষে প্রতাপ সোমুলুকে মেরে সেখান থেকে উপস্থিত সবগুলো সন্ত্রাসীকে থানার সিলিং থেকে ঝুলিয়ে দেয়। কিছুক্ষণ পরে সেখানে রানাতুঙ্গা উপস্থিত হয়। সে দেখে প্রতাপ তার ভাইদের মেরে ঝুলিয়ে দিয়েছে। আর ঠিক তখন প্রতাপ তার ফোনে কল দিয়ে বলে, আমায় খুঁজতে তোকে কষ্ট করতে হবে না, আমি আসছি তোকে শেষ করতে। এদিকে সিবিআই হেডকোয়ার্টার থেকে সত্যমূর্তির কাছে একটা কল আসে। সে রানাতুঙ্গার যে ছবি তাদের কাছে পাঠিয়েছিল সে রানাতুঙ্গা আর কেউ নয়, বরং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল মুথুভেল কারিকালান। মুথুভেল কারিকালান ছিলেন জাফনা টাইগার ফোর্সের ডেপুটি কমান্ডার। শ্রীলঙ্কান গৃহযুদ্ধে ঘটানো ওয়ার ক্রাইমের কারণে তাকে জাফনা টাইগার ফোর্স থেকে বহিষ্কৃত করা হয়েছিল। সত্যমূর্তি রানাতুঙ্গার গুরুত্ব বুঝতে পেরে ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টারে ফোন দেয়। রানাতুঙ্গাকে ধরার জন্য সেই স্পেশাল ফোর্স পাঠানোর আবেদন করে, কিন্তু আর্মি অফিসার বলে যে এত রিমোট অঞ্চলে ফোর্স পৌঁছাতে কমপক্ষে 3 ঘন্টা সময় লাগবে। সত্যমূর্তি বলে এতে অনেক ক্ষতি হয়ে যাবে। তখন আর্মি অফিসার বলে, ওই এলাকায় আমাদের একজন অ্যাক্টিভ অফিসার আছে, আমি তাকে পাঠাতে পারি। মাত্র একজন অফিসারের কথা শুনে সত্যমূর্তি সন্দেহ প্রকাশ করলে আর্মি অফিসার বলে, আমি যাকে পাঠাচ্ছি সে একজন ওয়ার হিরো। কার্গিল যুদ্ধ, সার্জিক্যাল স্ট্রাইক, বাংলাদেশ ঢাকা জেল আন্ডার কভার অপারেশন সব সে দক্ষতার সাথে সম্পন্ন করেছে। সে ওই এলাকাতেই আছে। জাট রেজিমেন্টের এক সিংহ, ইন্ডিয়ান আর্মির সেরা কমান্ডো, নাম ব্রিগেডিয়ার বলদেব প্রতাপ সিং। অপরদিকে সমুদ্র বন্দরে ইন্টারন্যাশনাল স্মাগলার আর মিনিস্টার রানাতুঙ্গার অপেক্ষা করছে। রানাতুঙ্গা 30 গ্রামের দলিল নিয়ে আসবে। রানাতুঙ্গা জাফনা টাইগার ফোর্সের সেই ইউনিফর্ম পরে উপস্থিত হয়, আর সাথে ট্রাকে ভরা সেই অসহায় গ্রামবাসীকেও নিয়ে এসেছে। যে মেয়েটি প্রেসিডেন্টকে চিঠি লিখেছিল
তার হাতে পেন্সিল খাতা ধরিয়ে দিয়ে রানাতুঙ্গা গ্রামবাসীদের হত্যা করতে থাকে। ঠিক তখনই ইন্ডিয়ান আর্মির হেলিকপ্টার নিয়ে সেখানে উপস্থিত হয় ব্রিগেডিয়ার বলদেব প্রতাপ সিং। আর অটোমেটিক রাইফেলের এক ব্রাশ ফায়ারে অনেকগুলো সন্ত্রাসী ধরাশায়ী হয়। সে গুলি চালাতে থাকে, রানাতুঙ্গাও ফিরতি গুলি ছোড়ে। এক পর্যায়ে প্রতাপকে হেলিকপ্টার থেকে রকেট লঞ্চারের সেল ছুটতেও দেখা যায়। প্রতাপ ল্যান্ড করলে মিনিস্টার তার লোকজন নিয়ে পালিয়ে যায়। প্রতাপের রকেট লঞ্চার তখনও গোলাবর্ষণ করছে। দুই হাতে দুটি অটোমেটিক রাইফেল চালিয়ে সন্ত্রাসীদের পরপারে পাঠাচ্ছে। ম্যাগাজিন শেষ হয়ে গেলে প্রতাপ দুটি হারপুনের সাহায্যে 10 জন সন্ত্রাসীকে একসাথে খতম করে। এই সুযোগে রানাতুঙ্গা প্রতাপের দিকে গুলি ছুড়লে সে এবার মেশিনগান হাতে বেরিয়ে আসে, একে একে সকল সন্ত্রাসীকে হত্যা করে। আর তখন রানাতুঙ্গা তার অস্ত্র সেই ছোট মেয়েটির মাথায় তাক করে প্রতাপকে আত্মসমর্পণ করতে বলে। প্রতাপ মেশিনগান ফেলে হাঁটু গেড়ে বসে পড়ে। তখন রানাতুঙ্গা বলে, আমার হাতে সিভিলিয়ানের চেয়ে বেশি আর্মি মারা গেছে। আর ঠিক যখন সে প্রতাপকে হত্যা করতে যাবে, গ্রামবাসী একে একে তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। আর এই সুযোগে ছোট মেয়েটিও পালিয়ে যায়। প্রতাপ রানাতুঙ্গাকে নিরস্ত্র করে। অতঃপর শুরু হয় এক এপিক হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট। অসামান্য দক্ষতায় প্রতাপ রানাতুঙ্গাকে মেরে একদম ঘায়েল করে ফেলে। আর তখন রানাতুঙ্গা বলে ওঠে, 15 বছরে তিল তিল করে গড়ে তোলা এই সাম্রাজ্য তুই 10 মিনিটে শেষ করে দিলি। এরপর প্রতাপ রানাতুঙ্গার গলায় চেন পেঁচিয়ে ক্রেনের সাথে ঝুলিয়ে গ্রামবাসীর হাতে তুলে দেয়। তারা প্রতাপকে ঝুলিয়ে দেয়। অপরদিকে সেই মহিলা পুলিশ প্রতাপের স্ত্রী ভরতীকে গ্রেপ্তার করতে গেলে ভরতী আত্মহত্যা করে। আর এটা দেখে প্রতাপের মা হার্ট অ্যাটাকে মারা যায়। বন্দরে সত্যমূর্তি উপস্থিত হয়ে গ্রামবাসীর সাথে প্রতাপকে সেলুট জানায়। প্রতাপ সবার কাছ থেকে বিদায় নেয়। আর এভাবেই মুটোপল্লীর এই রাবণের সাম্রাজ্য শেষ হয়ে যায়। ওভার দ্য টপ অ্যাকশন সিকোয়েন্স থাকলেও সিনেমাটিতে দেখানো হয়েছে অবৈধ সাম্রাজ্য যত বড়ই হোক না কেন, সাধারণ মানুষের কান্নার জবাব দেওয়ার মতো কেউ না কেউ সবখানে দাঁড়িয়ে যায়। ভিউয়ার্স, সিনেমাটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর পরবর্তী মুভির ভিডিও পেতে চোখ রাখুন STM বক্স অফিসে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।